নমস্কার নমস্কার চলে এলাম। আজকে আছে ভাত, আলু উচ্ছে ভাজা। এই ভাজা আর চচ্চড়ির মধ্যে কোনো তফাৎ নেই। দেখুন, এটা আমি চচ্চড়ি বলে ফেলেছি। ভাজা চচ্চড়ির মধ্যে কোনো তফাৎ আছে কি? নেই। আলু উচ্ছে ভাজা, ডাল আছে, এই যে মশলা ঢেঁড়স ভাজা আছে, বেশ মজমজ করছে মশলা ঢেঁড়স ভাজা, আলু পটলের তরকারি, এই আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল, আর আছে আমের চাটনি। আর চিংড়ি মাছের ঝোলের মধ্যে আমার এক টুকরো মাছ দেওয়া আছে। আর একবার বলি, ভাত, আলু উচ্ছে ভাজা, ডাল, মশলা ঢেঁড়স ভাজা, মাছের ঝোল আর আমের চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। রোজকার মতো একটু বলি, যেহেতু তেতো একটু গালে একটু ভাত দিয়ে নিলাম। এটা আমার ইউটিউব চ্যানেল, আমার নাম অমল মিত্র। আমার নাম এটা আমার ইউটিউব চ্যানেল। আমার নাম্বার হচ্ছে 1867 অমল মিত্র 1867 আমার ইউটিউব চ্যানেলের নাম্বার। যে বা যারা দেখছেন প্রত্যেককে অনুরোধ করি, প্লিজ সবাই একটু যদি সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেন, বড় ভালো হয়। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, এইটুকুই চাওয়া আমার। খেতে বসে কি বক বক করি, রোজ রোজ একই বিষয়। হ্যাঁ, আলুর চাই ভালো খাই, নাই চচ্চড়ি হবে, নাই টল ভাজা হলে বা শুক্তুনি, আমি সত্যি সত্যি ভালো খাই। আমার গ্রামের নাম হচ্ছে আরবেলিয়া। আরবেলিয়া এখন খুব বলিষ্ণু গ্রাম। যারা শুনেছেন তারা জানবেন, তারা প্রত্যেক জানবেন যে আরবেলিয়া গ্রামের নামটা আপনি কিন্তু পাবেন। বহু পুরনো বলিষ্ণু গ্রাম। গ্রামের মধ্যে কী ছিল, আগে একটা মাটির রেল ছিল গ্রামের মধ্যে দিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে, সেই রেল লাইনটা, আগে তো জমিদারি প্রথা ছিল, জমিদারদের ঘুম ভেঙে যাবে, বাইরের লোক আসবে, তাই রেল লাইনটাকে তুলে দিল। তাহলে কিন্তু হাসনাবাদ বা বনগাঁ ট্রেন যেতে গেলে আমাদের গাড়ির মধ্যে যেতে হতো। আমাদের বাড়ির উপর দিয়ে ট্রেনগুলো যেত, আর মানে গ্রামের মধ্যে দিয়ে, মানে বাড়ির পাশ দিয়ে যেত। কিন্তু তারা হতে দিল না। কেন? ট্রেন যদি যায় তাহলে কী হবে, গ্রামে অন্য লোকে বাড়বে, মানে গ্রামে সোজা কথা গণ্ডগোল হবে, ভিড় ভাট্টা হবে, বাবুদের অসুবিধা, জমিদারদের অসুবিধা হবে। তারপরে মার্টিন রেলটা উঠে গেল, ট্রেন লাইনের আমাদের গ্রামের মধ্যে হলো না। আর তখন তো আমাদের গ্রামে মুশকিল ছিল। আমাদের গ্রামে কিন্তু কামার, কুমোর, মুচি, যেটাকে জুতো যে আমরা সেলাই করে, বা কাহার, এরা ছিল না। ধোপা, এরা ছিল না। ওই জমিদাররা কী করেছিল, কেউ বোস গোষ্ঠী, নাগ চৌধুরী গোষ্ঠী, মিত্তির গোষ্ঠী, এদের বসিয়ে রেখে দিয়েছিল। কোনো বোস গোষ্ঠী হয়তো বসিয়েছে ধোপাদের, নাগের গোষ্ঠী বসিয়েছে হয়তো কাহারদের, মিত্তির গোষ্ঠী হয়তো বসিয়েছে মুচিদের। তা মুচির গোষ্ঠী মানে আমরা করি। কোনো সময় আমার দাদু বা তার বাবা মুচিদের জমি দিয়ে গিয়েছিল, ওইখানটায় না ওরা 10 ঘর 8-10 ঘর মুচি থাকতো। তবে এখনকার দিনে মুচিকে মুচি বলা যায় না, এখন ওটা দাসপাড়া হয়ে গেছে। দুপুরবেলা খেতে বসেছি, হঠাৎ ওই মুচিপাড়ার থেকে কিছু লোকজন আমাদের বাড়িতে এসে হচ্ছে, কাকা কাকা তাড়াতাড়ি চলো। কেন না, তোমাদের পুকুরে মাছ সব ওখানকার মুসলমানরা ধরে নিয়ে যাচ্ছে। মানে বলছি, তোমাদের ওইখানে তো ওটা তোমাদের জমি, ওখানে আমাদের পুকুর আছে, তো পুকুরের মাছ ওখানকার মুসলমান পাড়া, রাস্তার ওপাশটা মুসলমানরা, এই পাশটা হিন্দুরা আর কি। ওই দাসপাড়া মানে মুচিপাড়াতে বাড়ি, ওটা মালদাটা পুকুর ছিল। আর ও সবাই জানতো, মুসলমান পাড়ারাও জানতো ওটা মৃত্যুদের দেওয়া জমি, আর মুচিপাড়ারাও জানতোই। ওরা আমাদের কাছে এবার চলে এসছে যে আপনাদের পুকুরে সব মাছ। আমরা কিন্তু এতদিন জানতামই না, বা আমাদের কোনো সময় মাছ ওরা দিতও না, বলতোও না। যেহেতু বিপদে পড়েছে আমাদের কাছে ছুটে চলে এসছে।
আমরা তো কেউ যাইনি। আমি তার পরের দিন ওখানে গেছিলাম। আমাদের বাড়ি থেকে মিনিট 4-5 লাগে। পেছন দিক দিয়ে গেলে আরও শর্ট করে হয়ে যায়, মানে বিলের উপর দিয়ে গেলে। আর মেন রোড দিয়ে গেলে একটু সময় লাগে, ওই 5-10 মিনিট ম্যাক্সিমাম হাঁটার পর। গিয়ে দেখলাম সত্যি সত্যি ওখানে একটা ডোবা পুকুর আছে, কিন্তু সেই মাছগুলো সব তারা ধরে নিয়ে চলে গেছে। যেহেতু এরা পায়নি, এদের আর কাকে দিয়েছিল, তখন আমাদের কথা মনে পড়লো, কাকা তোমাদের পুকুরে মাছ ধরে নিয়ে গেছে। কিন্তু ওই পুকুরকে আমাদের আর দেবে, দেওয়া সম্ভব না। বছরে 1 টাকা ভাড়া ছিল পুকুরটা, বছরে 1 টাকা ভাড়া, মানে আর কি, বছরে 1 টাকা ট্যাক্স দিত। এখন তো সেসব তো নিয়ম উঠে গেছে। এই করে আমাদের গ্রামে মুচিরা মিস্ত্রিরা নিয়ে এসেছিল, আর নাকচৌধুরীরা এনেছিল একটু ধোপা। আমাদের গ্রামে ধোপা ছিল না, জামা কাপড় কাচবে কি জমিদারদের, অতএব ধোপাদের দরকার, তাদের এনে জমি দিল, তারা থাকলো। এবার পুজো আচ্ছা হলে ঢাক ঢোল বাজাবে খারাপ, তাদেরও দরকার। এরকমভাবে প্রতিটা এক লোকে নিয়ে এসে আমাদের গ্রামের জমিদাররা কিন্তু তাদেরই জায়গা দিয়েছিল। এখন যদি আমরা কি বলি মুচি পাড়া না, ওরা নিজেরাই রেগে যায়, আর আমরা মুচি না, আমরা দাস। বাংলাদেশের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, পাকিস্তানকে আলাদা করে দিয়েছিল বাংলাদেশকে, ইন্দিরা গান্ধী নেতৃত্বে, ইন্দিরা গান্ধী করেছিল এটা। ওরা নিজেরাও স্বীকার করে, বাংলাদেশ আজ আর স্বীকার করে না। এবং তাদের ওদের বাংলাদেশের লোকেদের বিনা পয়সায় রেশন দেওয়া হতো। এবং আমাদের গ্রামে না, বাংলাদেশের মানে শরণার্থী যেটা বলি আমরা, রিফিউজি বা শরণার্থী যাই বলি না কেন, ভর্তি হয়ে গেছিলো। কিন্তু ওদের রেশনটা দিত ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট, মানে প্রচুর রেশন, চাল ডাল তেল। ওদের কাছে শুধু কাঁচা পয়সার অভাব ছিল, জিনিসের কোনো অভাব ছিল না। আমাদের বাড়িতে হাঁস ছিল, আমাদের বাড়িতে বেরিয়ে তো রাস্তার দুপাশে কোনো জায়গা ছিল না, সমস্ত ওরা ওই তাঁবু লাগিয়ে লাগিয়ে থাকতো প্রচুর। এখন গ্রামে কয়েক লক্ষ লোক ঢুকে গেল, তারা অনেকে পার্মানেন্ট থেকে গেছে জায়গা জবরদখল করে, আর অনেকে চলে গেছে, অনেকে কিনেও নিয়েছে জায়গা। যাই হোক, আমাদের একটা হাঁস, ওদের সেই সময় তো চড়তে চড়তে বোধহয় ওইখানে নয়নজলি, এখন তো নয়নজলি নেই, কলকাতার যেটা একটা ড্রেন বলি, পাড়াগাঁয়ে নয়নজলি বলে, তো চড়তে চড়তে ওখানে গিয়েছিল, ওরা একটা হাঁসকে ধরে নিয়েছিল, ধরে নিয়ে কেটে ওদের ওই তাঁবুর ছিল ওর হাঁড়িতে টানিয়ে রেখে দিয়েছিল। আমরা খুঁজে খুঁজে প্রত্যেকটা ঘর খুঁজলাম, আমাদের হাঁসটা যা গেল কথা। আমার গিয়ে দেখে সত্যি সত্যি একটা ঘরে হাঁড়িতে ঝুলছে, কেটে তখন বলছে অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, জ্যান্ত হাঁসটা কেটে তারা ওইখানে টানিয়ে রেখে দিয়েছে। তা আমার মা আমার সবসময় আগে গিয়ে দাঁড়াতো, মা বললো এটা হাঁসটা নিস না, ওরা খাই খাকে যায়। কিন্তু এখন সেই রাস্তার ধারে তারা আজ নেই, কিন্তু এখন তারা প্রত্যেককে বড় বড় বাড়ি তৈরি করে খুব ভালোভাবে তারা আছে, ওই গ্রামেই রয়ে গেছে। শুধু আমাদের পাশের গ্রামে ধান্যকুড়িয়াতে এক ঘরও না রিফিউজি না শরণার্থী, আর তাদের ঢুকতেই দেওয়া হয়নি। একাত্তর সালে যারা রিফিউজি বা শরণার্থী হয়ে এসেছিল, 12 আনা থেকে গেছিল, 4 আনা চলে গেছিল। কিন্তু সেই 12 আনা কিন্তু আর শরণার্থী বা রিফিউজি নেই,
তারা এখন এই 71 সালের থেকে আজ পর্যন্ত তাদের বাড়িঘর দেখলে বোঝাই যাবে না যে এটা কারা। আমি বলছি তো, আমাদের সঙ্গে পড়তো, বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে ক্লাস 12 পাস করে এই গ্র্যাজুয়েট হয়ে চলে এসছে, এখানে এসে ক্লাস 8-এ ভর্তি হলো, কোনোদিন ক্লাসে সেকেন্ড হতো না, চাকরিও তারা পেয়ে গেল শিডিউল কাস্ট কোটায়। আমার অনেক বন্ধু আছে, কোনোদিন তার ক্লাসে সেকেন্ড হতো না। হ্যাঁ, তারপর আমরা তাদের কাছে তাদের মানে কী বলবো, তাদের ছোট আমরা তাদের থেকে। হ্যাঁ, ওদের এই ইন্ডিয়াতে এসে ওরা বয়স কমিয়ে সব ক্লাস 8-এ ভর্তি হয়ে গেল, নতুন করে ক্লাস 8-এ ভর্তি হতে কিচ্ছু লাগে না, ভর্তি হয়ে গেল, গিয়ে তারা এখান থেকে গ্র্যাজুয়েট হয়ে যে যা চাকরি নিয়ে আবার হয়ে আবার চাকরি নিয়ে প্রত্যেকের চাকরি নিয়ে বহাল তবিয়তে আমাদের ইন্ডিয়াতেই রয়ে গেল। প্রথম কথা শিডিউল কাস্ট, দ্বিতীয় কথা বয়স কমানো আছে, তৃতীয় কথা হচ্ছে ওরা লেখাপড়া, একই লেখাপড়া 2-3 বার করে করা যায়, লেখাপড়া সবসময় ভালো। আগে আমরা বলতাম রিপুজি পাড়া, এখন রিপুজি বলতে দেয় না। আগে বলতাম মুচি পাড়া, বলতে দেয় না, এখন বলতে হয় দাসপাড়া বা নেতাজি কলোনি। রিপুজি পাড়ার নাম দিয়েছে নেতাজি কলোনি, এখন বলি নেতাজি কলোনি, এখন বলি দাসপাড়া, বলি ওরা অবজেকশন করে। বোধহয় তুমি বাড়িতে বসে অফিস করছো। আমার যারা এই ইউটিউব চ্যানেলটা দেখবেন তাদের কাছে আমার একটা অনুরোধ আছে, যদি সম্ভব হয় একটু রাখবেন। এখন ভিডিও মানে আমি যখন লাইভ করি, লাইভ করার পরে একটা টাইম দেখাতো, এতক্ষণ টাইমে আমি ভিডিও করলাম, মানে লাইভ করলাম। হ্যাঁ, এখন সে টাইমটাই দেখায় না, কারণটা বা আপনাদের সবাইকে এইরকমই হচ্ছে কিনা একটু প্লিজ জানিয়ে দেবেন। কনক, তোমার সঙ্গে কি এরকম হচ্ছে? কনক তো লাইভ করো নাকি? সোনা পাখি, তুমিও তো লাইভ করো। সোনা পাখি বোধহয় গোয়াতে থাকে, কনক বোধহয় কেরালায় থাকে। তোমাদেরকে এরকম হচ্ছে লাইভ করলে টাইম দেখায় না? আগে টাইম দেখাচ্ছে, ভিউজ, টাইম, পিক, ডিউরেশন সব দেখাতো, এখন আমার টাইমটাই দেখাচ্ছে না। আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল কি সুস্বাদু না, আর যদি গোলমরিচ একটু গুঁড়ো করে দিয়েছে, সুন্দর ফ্লেভারটা হয়েছে, খেতেও দুর্দান্ত। আমাদের চিংড়ি মাছ কাটা হয় কি, চিংড়ি মাছের গায়ে একটু শাল টাল থাকবে না, একটা একটা করে শিরা বার করা হবে। একাত্তর সালে শরণার্থীরা, তখন ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী, এত ওদের রেশন দিয়েছে বিনা পয়সায়, মানে প্রত্যেককে বোধহয় চাল, ডাল, আটা, বিভিন্ন টাইপের আটা চাল পেত।
প্রচুর জমে যেত তাদের ঘরে, বাজারে গিয়ে তাদের সিক্কি ভাগে দামে বিক্রি করতো।